এটা আমি এই কথাটা আমি এই জন্যই বললাম যে উৎপল দত্তের একটা কথা আছে, বলেছিলেন যে ব্রেখটের নাটক বুঝতে হলে এবং শুধু বুঝতে হলে নয়, অভিনয় করতে হলে মার্ক্সবাদী হতে হবে। কথাটা আমার কাছে আমি মন প্রাণ দিয়ে কথাটা আমি বিশ্বাস করি এই কারণে ব্রেখটের নিজের কারণে ব্রেখট 1947 সালে যখন আমেরিকা এসেছিল, আমেরিকার উচ্চ আদালত তাকে জিজ্ঞেস করেছিল যে আপনার কথায় এবং আপনার লেখায় লেনিন এবং মার্ক্স এত বেশি কেন আসে? সে বলেছিল, আমি ব্যক্তিগতভাবে আসলে তো একটা কমিউনের লোক, যে কমিউন বিশ্বাস করে মানুষে এবং যে কমিউন বিশ্বাস করে মানুষের স্বাধীনতায় এবং অর্থনৈতিক স্বাধীনতা। আমি শেষ পর্যন্ত আমার প্রত্যেকটি নাটকেই সেই মানুষগুলোর কথাই বলতে চাই। মোটামুটি 2500 বছরের ইতিহাস, এবং 2500 বছর জুড়েই কিন্তু নাটকের দুটো উদ্দেশ্য ছিল, হয় মনোরঞ্জন করা অথবা শিক্ষা দেওয়া, নীতি জ্ঞান দেওয়া, হয় এন্টারটেনমেন্ট অথবা এডুকেশন, মোরাল এডুকেশন। ব্রেখট প্রথম নাট্যকার, তিনি আমাদের শেখালেন যে না, নাটকের তৃতীয় উদ্দেশ্য আছে, তা হচ্ছে বদলানোর শক্তি দেওয়া, সমাজ বদলের শক্তি। যদি বিশ্বে 5টা শ্রেষ্ঠ নাট্যকার থাকে, সে 5 জন আমার বিবেচনা হবে এরকম: ইউরিপিডিস, ইডিপাস লিখেছেন, আন্তিগোরে লিখেছেন; শেক্সপিয়ার, হ্যামলেটের লেখক, রোমিও জুলিয়েটের লেখক; হেনরি ইবসেন, অসাধারণ সুইডিশ লেখক; গার্সিয়া লোরকা; এবং সবশেষে বার্টল্ড ব্রেখট। ব্রেখট নতুন যে জিনিসটা আমদানি করলেন নাটকে, এই যে নাটকে যা ঘটে তা কিন্তু সত্যি ঘটনা নয়। আমরা এখন পর্যন্ত জেনে এসেছি, অ্যারিস্টটল আমাদের শিখিয়েছিলেন, নাটকের দর্শক এবং অভিনেতা এক হয়ে যাবে, তাদের আবেগ অভিন্ন হবে, দর্শক কাঁদবেন, হাসবেন নাটক দেখে। ব্রেখট বললেন না, নাটকের সেই উদ্দেশ্য তা নয়। নাটক হচ্ছে একটা জীবনের রিপ্রেজেন্টেশন, যা ঘটছে তা আমি দূর থেকে দেখছি, এই সত্য নয়, এই সত্যের একটা প্রতিফলন মাত্র। এটা কেন গুরুত্বপূর্ণ? এই জন্য গুরুত্বপূর্ণ যে যা দেখছি আমরা, এটা বদলাতে পারি, এটা পরিবর্তন করা সম্ভবপর। নাটক সেই জন্যই প্রয়োজন আমাদের। নাটক আমাদের শক্তি দেয়, বুদ্ধি দেয়, সাহস দেয় পরিবর্তন করবার। এই যে নতুন নাটক তৈরি হলো, নাম দেওয়া হলো এপিক থিয়েটার। দুটি ভাই আগে বলে গেছে পিসকাটারের কথা, এডউইন পিসকাটার। ব্রেখট যেমন জার্মান, পিসকাটার যেমন, একই সময় তারা বন্ধু, সহকর্মী। পিসকাটারের প্রথম নাটকে এপিক ধারা অবলম্বন করে, তাকে ম্যাচিওর করেন বার্টল্ড ব্রেখট। ব্রেখট প্রথম লেখক, তিনি বলছেন নাটককে ব্যবহার করব হাতিয়ার হিসেবে। তার একটি বিখ্যাত উক্তি হচ্ছে যে রিয়ালিটি, বাস্তবতা কোনো আয়না নয়, যে আয়নায় যা ঘটে তার অন্তর প্রতিফলন ঘটবে। রিয়ালিটি ইজ নট এ মিরর দ্যাট রিফ্লেক্ট হোয়াট ইজ হ্যাপেনিং ইন রিয়েল লাইফ। রিয়ালিটি ইজ অনলি এ টুল, এটা হাতুড়ির মধ্যে একটা টুল, যা আমি লেখক ইচ্ছা মতো ব্যবহার করবো সত্যকে, বাস্তবতাকে আমার বিশ্বাসে, আমার আদরে,
দেখি যে জীবন হয়তো সত্য, কিন্তু একমাত্র সত্য নয়। এই সত্য আমরা বদলাতে পারি। সে বদলের শক্তি আমাদের নাটক দেয়, এবং সেই শিক্ষাটা আমার শিক্ষক বাবুল ব্রেক্টের কাছ থেকে। ব্রেক্টকে অনেকে গাল দেন, বলেন তিনি মার্কসিস্ট। সে শুধুমাত্র গালের জন্য বলা, প্রকৃতপক্ষে ব্রেক্টে একমাত্র প্রথম লেখক যিনি আমাদের শেখালেন নাটক শুধু মনোরঞ্জন নয়, নাটকের বৃহত্তর উদ্দেশ্য আছে, সঙ্গীতের বৃহত্তর উদ্দেশ্য আছে, এবং এটি আমি উপলব্ধি করবো, উপভোগ করবো দূরত্ব থেকে। উনি নাম দিলেন ওয়ার্ডেন বুশ এফেক্ট বা ভিএফএক্ট, যেটা বাংলা হচ্ছে ইংরেজি হচ্ছে অ্যালিভেশন এফেক্ট, দূরত্ব প্রতিক্রিয়া। আমি দর্শক দেখবো, বুঝবো যে এখানে নাটক একটা হচ্ছে, গান হচ্ছে, গল্প হচ্ছে। যেভাবে আমাদের সমাজকে, আমাদের এই নিউ ইয়র্কে একটা সুন্দর পরিবেশন উপস্থাপন করবেন তিনি এবং তার যত কলা কৌশলী এবং যারা এর সাথে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে সাধুবাদ জানাই, এবং আমি আশা করি আপনাদের মতো আরো সুন্দর সুন্দর নাটক আমরা দেখব। বাংলাদেশের নাটকের উৎকর্ষতা অনেক বেড়েছে, এবং দেশে যেহেতু অনেক ধরনের সমস্যা আছে, সেই জন্য নাটক যেহেতু একটি ভালো মাধ্যম, সেই জন্য বাংলাদেশে নাটকের প্রয়োজনীয়তা আরো উত্তর বাড়বে বলে আমার ধারণা। আমি বলে আপনাদের সাধুবাদ জানিয়ে এখানে শেষ করছি। বিশেষ প্রয়োজনে আমার এই যৎসামান্য ব্যবস্থা, বুঝলেন কিনা? নতুন কিছু একখান করা দরকার। গরিবের চোখের হানি দেখলে আর চোখের হানি আইয়ে, আর স্ত্রীর চোখের হানি টুপস করে বাটিত পড়ে যায়। এই অঞ্চলে আমি থাকতে গরিব ইন্তেকাল করবো ইম্পসিবল। প্রয়োজনে একক সম্পাদে ঝাপাই হরণ দেখবো, যার যা কিছু আছে। আর আছে এই কলম, এই কলম দিয়ে ধনির চোখ হুড়া করি গরিবের লাই খাদ্য কাটে নিয়ে যার লাগে আমার এই কোম্পানি খোলা। আদম সন্তানের মনের অবস্থা সেকেন্ডে সেকেন্ডে বদলাই যায়। এক্সাম্পল স্বরূপ বলা যাইতে পারে, আপনি রাস্তা দিয়ে হাঁটি
করতেছেন, একটা হাত কাটা পকেটে দেখলেন, আপনার মনে মায়া হইল, আপনি ফার্স্ট টিয়া সে তারে দিয়ে দিলেন। পরের দিন যদি আবার ওই হাত কাটা পকেটে দেখেন, হয়তো একটা টিয়া দিয়ে দিবেন। তার পরের দিন যদি দেখেন, ওই মুখ ঘুরে ছুটি দেখবেন। কিনলে এরকম কারণ সেলিব্রেশন কম। কি করছেন মানে উপরে আল্লাহ, নিচে আল্লাহর বান্দা সেলিম শেখ ছাড়া এই অঞ্চলে ফকির গোনার কেউ নাই। তাই 100% খাঁটি দেশি কোম্পানি করি তাদের সবাই নিজেকে বিসর্জন দিয়ে দিয়েছে। তা তুমি কি চাচ্ছ? ভিক্ষা করবে চাচ্ছি। ও ভালো ভালো ভালো। তো নাম দাম বয়স পেশা সকলই হালাও। নাম ফয়জুল্লাহ। আচ্ছা উটো থাকতে একটা মায়ের তোমরা ফুজু করে ডাকতে। আচ্ছা কি ডাকবি? অবিহত মায়ের ছেলে মুখের মা মা ছেলে। আচ্ছা বাবা কইয়া মরে গেছে। মা তার মুখের চুটা তুইয়া কই জানি পালাই গেছে। এরপর থেকে ভিক্ষা করি। ওয়েল ডান। তো বাই বয়। আপনার তো মেলা বুদ্ধি। তাই তো এই মাইসে আপনার একটা ফকিরকে রাজা গরিবের বন্ধু। কিন্তু বড় বড় ট্রেনিং নিতে হইব। আমি কলকাতার মেয়ে, যে লেখাপড়া চেয়েছে, আমার তোকে পড়িয়ে দেবো। কিছু নাই, আমার নতুন কর্মচারী নাম হচ্ছে ফজু ওই হইল। তুই কাপড় গুলি আন। এটা কি করতেছেন? না, মানে তো নিজের কাপড় খুলি, কোম্পানির কাপড় পরি। তুই সাহিত্যিক, আমার একমাত্র স্ত্রী কলিকাতা হইতে আগত করে বুঝাই দিব। কামাই করা পয়সার হিসাব প্রতিহাইতে দিবি। এখানে তালতলার গলির মধ্যে তার ফিতার লগে আমার মোলাকাত হইল। সাথে কেমনে কেমনে আমার ফ্যাসের মধ্যে ফেলি, আমার গলায় তার মাইয়ারে ঝুলাই দিল। আমি নোয়াখালীর একটা সুয়েল ফোলা, আমার গলায় একটা কলকাতার বডি মাইয়া ঝুলাই দিল। নিজের মাতৃভাষা পর্যন্ত ভুলে যাইতেছে। তোমার মতো এমন ধান্দাবাজ আমি জানতে দেখি নাই। আমার বাবা ধান্দাবাজ। আমার বাবা ধান্দাবাজ। ধান্দাবাজ। তুমি একটা চতুর্থ। আরে আমার বাবা টাকা পয়সা নিয়ে ব্যবসা করেছে, এখন বলছে আমার বাবা ধান্দাবাজ। আমার বাবা ধান্দাবাজ। আমার বাবার টাকা পয়সা সুদে আসলে যা হয়েছে সব দিয়ে দাও।
মধ্যে আছি, বুঝলে সেলিম শেখ? এই শুনছো আমার না কেমন যেন ভয় ভয় করছে আরে ভয় পাইতেছেন কেন ভাবি সাহেব? আরে আমি তো ওস্তাদের বাজে কথা কও। শোনো আমার কি আছে, সব হয়ে যাবে ঠিকঠাক। এখানে চুপচাপ বসে দেখি। চল 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 চল। বন্ধু, মনে তো পড়ে অনেক কিছু, কিন্তু কি হবে সেসব কথা? আমি রক্ষক, এখন ভক্ত। পুলিশের ডিউটি না করে এর ওর কাছ থেকে শেয়ার খাচ্ছি, মদ্যপান করছি। কি হবে সেসব কথা মনে করে? উই আর ডিরেইল, ব্রেভ, অনেস্টি। আমার ছেলেবেলাকার বন্ধু বাগা সালাম পেয়ে আমি কখনো ঠকাই না। আমরা দুজন দুজনের স্বার্থের দিকে খেয়াল রাখি। আমার প্রফেশন পুলিশের চাকরি, আর তোমার প্রফেশন হচ্ছে টাকা বিজনেস। এসো বসো। আমি কি করবো সব ছড়িয়ে গেছে একটাও চামচ আনেনি Oh, sorry.
লয়ে যে কাল্লু করে তার কাছে আর বিপদ কি? বিপদের মূল সূত্র হইল মাইয়া মানুষ। আরে মায়া মানুষ আমার আবার কি বিপদে গানবো? কেডা নাম গো? নামের প্রথম অক্ষর ধইরা লও। স। না হইল না। বিপদ যদি হয় তাহলে দিয়ে হইব। যার নামের প্রথম অক্ষর হইল স, সকিনা। আচ্ছা, এইবার 1 থেকে 13 পর্যন্ত গুণো তো। তুই মনে করছিস আমি মাথা লয়ে গেছি না? ঠিক আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তার মানে তুমি কে জানে ভাই কত আগে ছিলাম আমরা ছোট রাগে একটি বাড়ি নিয়ে ওই নিয়ারা বাগে একটি বাড়ি নিয়ে ওই নিয়ারা বাগে তুমি কোথায়? শ্বশুর বাড়ির লোকজন এসে পড়েছে মনে হয়। বল আবার পাবলিক। ঝামেলা না করে চুপচাপ থাকো দেখি। আসসালামু আলাইকুম আম্মাজান, কেমন আছেন? ভালো? এখন আমি খুব ভালো আছি। তা দারোগা সাহেব, আমার স্বামী সবসময় বলেন ইতিহাসের বড় বড় নায়করা বড় বড় ফাঁদে ধরা পড়ে না, কিন্তু ছোট ছোট ফাঁদে খুব সহজেই ধরা পড়ে। তা আপনার স্বামী আব্বাজান ভালো আছেন নিশ্চয়ই? হ্যাঁ, এখন তিনি খুব ভালো আছেন। তা দারোগা সাহেব, এই বেটাকে ওর নতুন বাড়িতে নিয়ে গেলে ভালো হয় না? নিশ্চয়ই। হ্যাঁ, যাও। এই, যাও। যাও। সানডে, ইয়েস, এই যাও। এই যে মেয়েরা, তোমরা ইচ্ছে করলে ওকে দেখতে যেতে পারো। যখনই যাবে দেখবে ওই নতুন বাড়িতেই আছে। চলিয়ে তোমাদের সব কামনা আমি মিটিয়ে দেবো। মনে আছে তো? আমি
কথা বলে তোর বউয়ের কাছে খবর পর্যন্ত পাই তবু যদি আমার কথা শুনে চালাকের গলায় দেবো থানায় গিয়ে খাও বলি একটা বাড়ি আর তার মধ্যে কয়েকটা নারী কতবার বললাম শালা বাড়ির মধ্যে নারী দিয়ে টাকা কামানো বন্ধ কর তাও যদি শোনো আর এই মেয়েগুলোই বা কেমন দেহের চরিত্র তো অনেক আগেই নষ্ট করেছিস মনটারও চরিত্রহীন করে দিলি ওর বদৌলতে বিনা ক্যাপিটালে এত সুন্দর একটা বাড়িতে বসে ব্যবসা করছিস পুলিশে ঝামেলা পর্যন্ত হয় না এই কালুটা আর তোরা ওর সাথে পিচ্ছে করলি আই হেট ইউ জরিনা আই হেট ইউ তুই ওই সেলিম শেখের বইয়ের পাল্লায় পড়ে মাত্র 1000 টাকার জন্য বলে দিলি কালু এখন তোদের ওখানে এখন যে কি হবে মায়া বলতে কিছুই নেই আমার এই দুরবস্থা দেখে তোমার একটু মায়া হচ্ছে না বলছো ধন মায়া তোমার মতো চালাক লোক ধরো পড়লো কি করে? অতি চালাকের গলায় দড়ি থানায় বসে খাচ্ছি বড়ি আরে তা বলো তো এখন আমি কি করি? আমি কি জানি? তুমি কি জানো মানে আমি তোমার স্বামী ইচ্ছে করছে তোমার চোখ দুটো ফুটো করে দিই। স্বামী 3 দিন আগে সেলিম শেখের মেয়ে সকিনাকে কে বিয়ে করেছে? মনে করেছো কিছু জানি না না? বিয়ে আমি বিয়ে করেছি সকিনাকে কে বলেছে আমার বাবা বলেছে। ও তোমার বাবা যখন বলেছে তাহলে তো কথাটা একেবারে মিথ্যে বলে উড়িয়ে দেওয়া যায় না আচ্ছা কথাটা হচ্ছে কি মানে মেয়েটা আমাকে বিয়ে করতে চেয়েছে একটা মেয়ে তোমাকে বিয়ে করতে চাইলো আর তুমি কিনা তাকে আমি কি বলবো আর বললে তো তুমি বিশ্বাস করবে না বিশ্বাস করার মতো কাজ তো আর তুমি করছো না। যাক মেয়েটা তোমাকে বিয়ে করতে চাইলো তারপর 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 কি হবে বলে প্লিজ বলো তো তারপর কি হলো? আজ আর বলে কি লাভ আবার দিন ফুরিয়েছে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি ফাঁসির দড়ি গলার কাছে অনুভব করছি দড়ির ঘর্ষণ আমার কোনো দুঃখ নেই এই পৃথিবীতে এসেছি একলা যাবো একলা আমার দুঃখ শুধু এই শয়নের স্বপ্নে যার কথা ভেবেছি সে আমাকে বিশ্বাস করছে না মৃত্যুর আগে জেনে গেলাম আমার ভালোবাসা তলিত মতিত হয়ে গেল অমন করে বলো না, আমার কান্না পাচ্ছে। বলো, আমাকে বলো, আমি বিশ্বাস করছি। মনে করি না। স্ত্রীর কাছে লজ্জার কোনো ব্যাপার আছে নাকি? কি আবার তোমার বলছে? ওর স্ত্রী? তোমার তো পালিয়ে যাবার কথা ছিল বান্দরবনে। তা না, গেলে জরিনার কাছে। পড়লে ধরা। আমাদের বিয়ে হয়েছে মাত্র কদিন আগে। তোমাকে আমি ঠিক মতো পেলামই না। তারপর শুনলাম, তোমার নাকি ফাঁসি হয়ে যেতে পারে। কান্নার আমার মুখটা ভেঙে যাচ্ছে। তুমি কোনো কথা বলছো না কেন? তুমি কে বলো তো? ধরা পড়লো আমার স্বামী, আর তুমি নাকামি করছো কেন? বলি তুমি ওর কে? বলি তুমি আমার কে? আমি ওর ইয়ে, মানে ওর স্ত্রী। তুমি ওর ইয়ে হলে আমি ওর কে? তুমি ওর ছিয়ে। কালু, এসবের মানে কি? তুমি কি দুটো বিয়ে করেছো নাকি? অসম্ভব তাহলে ওকে বলো না আমি তোমার কে? ওকে বলো না আমি তোমার কে? ওকে বলো না আমি তোমার স্ত্রী মানে ভাই? ওকে বলো না আমি তোমার স্ত্রী মানে লাই? এইবার মনে হয় মাইকেল পেছু করলাম ফাঁসি হওয়ার আগে এরা আমার ভবলীলা সাঙ্গ করে দেবে আর কত শালার মায়েরা মানুষ কিভাবে যে সামাল দেয় আর পুলিশ শালা এই সময় আমাকে অনার করে হাতে স্টেনলেসের চুরি পরিয়ে দিয়েছে কি যে করি কালু ওকে বলো না আমি তোমার সদ্য বিবাহিত স্ত্রী। কালু কালু আমার তুমি ওকে বলে দাও না তুমি আমার কথা ভেবেই ওকে বিয়ে করোনি। আমি তোমার একমাত্র স্ত্রী। হু আর ইউ? হু আর ইউ? বলবি না তুই কে? বলবি না তুই কে? বলবো শুধু এইটুকু আমার বাবা রাজা ফকিরের চেয়ে বড় গলা। আরে যা 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 আমার বাবা ফকির হলে তোর বাবা চোর। আমার বাবা রাজার রাজা জানা আছে তো? রাজ করলে থানায় কেন? শরীর বেচতে গিয়ে তো ধরা পড়েছে না? তোর মতো পুরুষ খেপের কাছ থেকে স্বামীকে রক্ষা করতে এসেছি। কি? এত বড় কথা? মারবো একদম। আয় না আয় চুল কেটে মাথা গোল করে দাঁড়া করে দেবো। আর আমার মাকে বললে তোকে ছেড়ে কাপড় কেটে আমার পরিয়ে নেবে। বাবাকে বললে মায়ের কোমরে দড়ি বেঁধে হাজতে করে দেবে। আনার তুমি কিছু বলছো না কেন? তুমি চুপ করে আছো কেন? কিছু বলো। আমি কি করে বলবো আমাকে কি বলার সুযোগ দিচ্ছ তোমার জন্য আমার দুঃখ হয় তুমি আমাকে বিয়ে করেছো কিন্তু ধরনী হওয়া তোমার কপালে নেই আমাকে তো বিদায় দিতে হবে ফাঁসি আমার হবে তুমি এসব কি বলছো? তোমার হাসি। তোমার জন্য আমার দুঃখ হয়েছে কিনা তোমার স্বাদ পূরণ করা আমার পক্ষে সম্ভব নয়
কিন্তু সত্যি কথা বলতে দিলানি, ও হচ্ছে আমার স্ত্রী। What? ও তোমার স্ত্রী হলে আমি কে? তোমার ফোন? ও তুমি তো তাই বলতে যাচ্ছিলাম, তুমি যখন বলেই ফেলেছো, সত্যি কথা, তুমি আমার বোন। কি? তুমি আমাকে বিয়ে করোনি? হ্যাঁ, বিয়ে করতে চেয়েছিলাম, তুমি বিয়ে করতে চেয়েছিলে, কিন্তু আমি আমার সৎ চরিত্র নিয়ে নিজেকে রক্ষা করেছি। ধন সম্পত্তি চলে গেলে মানুষ আবার তা অর্জন করতে পারে, কিন্তু চরিত্র একবার চলে গেলে তাকে আর ফিরে পাওয়া যায় না। Sorry, আমাদের ভাই বোনের মতো পবিত্র সম্পর্কে আমি ভুল বুঝেছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও। কালু, তুমি আমাকে দমন করছো কেন? আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? কোথায় যাব? বলো না। সখিনা! এই সখিনা! তুই আবার এই ট্রলির কাছে? এখনো তোর ডাকাতের বউ হওয়ার সব মিটলো না? হ্যাঁ, চল! মা, দেখো না কালু কি বলছো? বলছো নাকি আমাকে বিয়ে করেনি। বলেছে নাকি? আরে ভালোই হয়েছে। ডাকাতের বউ হতাম না। চল তোকে আমি আমার আমি বিয়ে কোথাও করবো। যাব না। ওর সঙ্গে আমার কথা আছে। আরে ওর সঙ্গে আমার কি কথা বলবি? কদিন পরে ফাঁসির দড়ি গলায় দিয়ে ও পটল তুলবে। চলে আয়। চল। পালিয়েছে, যাবে কোথায়? এই সবাই গাড়ি বের করো, বাইরে চলো। কোথায় গেল আমার বন্ধু কালু? হ্যাঁ, পালিয়েছে। যাক, বাঁচা গেল। এই যে সালাম শাহ, ঢাকায় আমার আপনার বন্ধু হয় কেমনে? আপনারা কি সোর পুলিশ খেলতেছেন নি? বাজে কথা বলবেন না, বলে জানলে নিশ্চয়ই আমি কে। সেটিয়ে না, পুলিশ সেটলে ডর লাগে। কালু কেমনে পলাইলো? তা আমি কি করে বলবো? আমি তো এতক্ষণ বাইরে ছিলাম। আপনি একজন সৎ, দেশপ্রেমিক, সাহসী অফিসার। অনেকে আপনাকে বাঘা সালাম বলি ডাকে। কালুর ফলায়নে আপনার মনের মধ্যে ব্যথা লাগতেছে, এটা আমি বুঝতে পারতেছি। এরাই আপনার সাহস যোগাইতে আছে। তার মানে গতবার পাখি উড়াল দিব, গতবার এই বান্দা তারা ধরি খাঁচার মধ্যে ভরি দিব। দেখি কতবার আপনারা খাঁচা খুলি দিতে পারে। এই খেলা চলবো যতদিন না পর্যন্ত। বাজে কথা বন্ধ করো। হ্যাঁ, বাজে কথা বলি থাকলে মাফ করে দিয়ে, কিন্তু সময় থাকতে বুদ্ধিটারে কামে লাগা। সিরিয়া আবার ধরা পড়বো, এইবার যেন উড়ি না। প্যাচের ভিতরে প্যাচ ওরে ক্যাচ কে সেলিম থেকে হল লেঙ্গুর পইরা কেমনে কইসা ম্যাচ পার প্যাচ মারবো তার প্র্যাকটিস করবো লাগছে। হ্যাঁ ভাবছিল কালুরকে খতম হয়ে গেছে, মগা পুলিশের গোল খাওয়ায়া চাকরি বাক্কি গোল কইরা হাওয়া হয়ে গেছে কালু মিয়া। সালাম সাবের আছে কালু ধরে লেনদেন হবে না। এই যে দেখতেছে, এই যে লাল ঠোপা খাওয়া, এই যে আমার সিট, এইটা যদি আপনার পায়ে পিছনে মেরে দেয়, তাহলে
খালি এই বরিশাল খুলনা এইসব কেন্দ্রের খবর কি? আব্বাজান, আমি আপনার কথা মতো বাংলাদেশের সমস্ত ফকিরের কেন্দ্রে খবর পাঠাই দিছি। সকালের মধ্যে সবাই দলবল লইয়া হাজির হইয়া যায়। কিছু যত্ন লাগে না, ফুলকানা, হাফকানা, এক হাত কাটা, দুই হাত কাটা, বোবা, টেরা, এইসবগুলো আনতে কইছস তো? আব্বাজান, আপনার কথা মতো সব আনতে কইছি তো। সব অরিজিনাল মাল আনতে কইছস তো? জি আব্বাজান, সেটা করে দিছি, চিন্তা করবেন না। এইবার কি করবো খালা? এইবার- সব ব্যবস্থা আমি নষ্ট করে দেব। এইবার কুয়েতের আমিররা এসে যখন দেখবে রাস্তার দুই ধারে শুধু আর্মি স্কিন, তোমাদের ধরে ধরে দেবে বক্সে। বলো সবে জিন্দাবাদ আর্মি স্কিন, জিন্দাবাদ আর্মি স্কিন, বলো সবে জিন্দাবাদ আর্মি স্কিন, জিন্দাবাদ আর্মি স্কিন, বলো সবে কুল্লে ফ্লু। আমাকে রাজারে হলো চিনতে পারো না কমিশনাররা। অবশ্য বুঝবা, বাংলাদেশে পুলিশের সাথে একটা বড় বাহিনী আছে, সেটা কি? আমার সিনিয়রে বাগাই দিদি, পরশু আরো দেখবি মাইয়া লোকের ঠোঁটের রাবার স্ট্যাম্প ফেলবো। হুজুর, হুজুর, এসেছি। উনি আবার কি করেছেন শুনি? উনি যা করেছেন তা সব এখানে লেখা আছে। তাছাড়া আমি পরশুর ব্যাপারেও কিছু চিন্তা করি। অতএব ইউ আর আন্ডার অ্যারেস্ট। আয় কি কুমিল্লার রসগোল্লাই নি? মুখের মধ্যে ফেলে দিয়ে টুস করে দিয়ে বুঝতে পেরেছি। আপনারা মনে করেন আমরা কিচ্ছু জানি না, তাই না? এই যে এই যে কি? ও পোস্টার, কোথায় পোস্টার? সমাজ বিরোধী কাজ করেছেন। আর আপনি বোধহয় খুব সমাজ সেবা করছেন। কালুর দোস্ত। আমার এখানে গরিব মাইয়া ফলাদের গান শেখানো হয়। আর পরশু ফকিরের মহাসম্মেলনে সব ফকির মিসকিন এয়ারপোর্টে যায় হাজির হইব। সকল প্রস্তুতি শেষ। এদের দীর্ঘদিনের স্বাদ আয় কি করবো? বুঝতে পেরেছি। কিছুক্ষণের মধ্যেই এই সকল বিদ্যুৎকে হাজতে আমার সাথে এই ব্যবহারের পরিণতি খুব ভালোভাবে বুঝতে পারবেন। তাছাড়া আপনার এই ফকিরের সম্মেলন বাতিল হয়ে যাবে। সর্বহারা দল। এবারে মানে কি হইলো? আর ওই যে কইতেছিলাম যে এরা এখানে মাইয়া ফলাদের গান শেখানো হয়, এই মাইয়া ফলাদের। আব্বাজান, এরা এখানে গান প্র্যাকটিস করতেছে। এই, তোরা ধরে ধরে গা, ধরে ধরে গা। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে, আল্লাহ মেঘ দে। আসমান হইতে দুটা দুটা ছবি হইতো ফাটা, আমির বেটা ছায়া দে, ছায়া দিগো বেলা, আল্লাহ মেঘ দে, পানি দে। ওই গান গাইতেছে তো। এদেরকে ধরে নিয়ে গেলে আমি উপরের মহলে খবর পাঠাবো। বলবো যে কুয়েতের আমিরের সম্পত্তি জানানোর লাগি আমার গরিব খোলা ভাইয়ারা যখন গান প্র্যাকটিস করতেছিল তখন সালাম শাহ বিনা কারণে তাদের হারায় দিতে দিতেই আমরা খালাস হয়ে যাবো। বেশি বাড়াবাড়ি করলে আমার কাছে সব আছে কুষ্ঠ রোগ সমাজে জন্ডিস রোগ আছে। খাওয়া ফকির আছে। ফকির করে লাঠি চার্জ করবার পরিণাম কি হইতে পারে ভালো যদি ভাবি না। বুঝাই। স্যার, এটা ডেঞ্জারাস তো। আমাদেরকে ভয় দেখাচ্ছে। আপনারা এত কাজ সামলাবেন কি করে? তাই বলছিলাম কি স্যার, এই রিস্ক করা দরকার নেই। অনেক সময় পিছে চলে চাবুক মারছি, সময় এগিয়ে চলেছে বিদ্যুতের গতিতে। কাল কি হবে কে জানে। টাকা জোগাড় হয়েছে, এখনো হয়নি, তবে রতনার জন্য খুব চেষ্টা করছে। চোখে আমি আমার জন্য ভাবি না, আমি তোমার জন্য ভাবি। আমার পাশে হলে তোমার কি হবে? আমার জন্য তুমি একদম ভেবো না, আমি ভালো আছি, ব্যবসা খুব ভালো চলছে, কিন্তু আমি তোমার
আমি ক্ষমা চাচ্ছি আমার সেই সব সহকর্মীদের কাছে যারা আমার প্রতি বিশ্বস্ত ছিল কিন্তু যাদের নিরাপত্তা আমি দিতে পারিনি। আমি ক্ষমা চাচ্ছি সেই সব নারীদের কাছে যারা আমাকে ভালোবেসেছে, সুখ দিয়েছে, কিন্তু যাদের প্রতি আমি অবিচার করেছি। বিদায় হে পৃথিবী, বিদায়, বিদায়। কালু কালু দেখি এখানে লোক কেন? অলরেডি খবর পেয়ে গেছো নাকি? এই যে, কিন্তু এখন নতুন খবর আর কি আছে? আরে তোমার আবেদন মঞ্জুর হয়েছে, তুমি সরকারি দলের সদস্য হতে যাচ্ছ। সন্ধ্যায় সুগন্ধায় অনুষ্ঠান। তুমি সরকারি দলের প্রধানকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানাবে। অবশ্য টাকার বান্ডিলটা তার আগে মানে ব্যাংকিং আওয়ারের মধ্যে পৌঁছে দিতে হবে। কত? আমি নেগোশিয়েট করেছি। এ রাজি? রাজি। I'm Captain Anand Babu. উত্তেজার চলে বুলেটের আগে ভেলকি যান নবো নবো। যারা বাবা লাগেন বুঝে গেছি নাটক তো শেষ, তারা কেটে বসে পারে। আর যারা বাবা লাগছেন কালো রহম কি হইব? সেলিম সেকের লাগে ভাই এলা কোন দিকে মোর লইব? পরাণের পঙ্কি সুইট সকিনা বিবির লগে সুখের সংসার হইব কি না তারা বইলা পারে। কাঠার মধ্যে যদি ছাপ পোকার কামড় বেশি হয় ওষুধি চাচ্ছি লাগাইল মাগার পুরোটা দেখা যায়। মনে করেন যে কিনা বুঝেন কিনা নিজেই নিজের গলায় ফাঁস দিবে। শুনছো? আমি তো কলকাতার মেয়ে, আর কাউকে ছেড়ে কাপড় কেচে পরাতে পারছি না। এই, এখন সে নেতা। এই সরকারি দলের সাথে লাইন মেরে লাইন করে ফেলেছে। হ্যাঁ, সে নেতা। এখন তারে দিয়ে আমাদের অনেক কাজ হইব। এখন তারে জামাই বলতে আমাদের আপত্তি নাই। ক্যাপ্টেন আনার, মাই ডিয়ার ফ্রেন্ড, আজ থেকে তোমার নতুন জীবন শুরু হবে। আমাকে আর কেউ কালু বলে ডাকবে না। কালু মারা গেছে। আনার এখন বুক ফুলে চলবে। দাঁড়াও সকিনা, তোমরা আমার জন্য অনেক কিছু করেছো। আমি কিভাবে আমার কৃতজ্ঞতা প্রকাশ করব? ক্যাপ্টেন ভারত, ক্যাপ্টেন ভারত। জিন্দাবাদ, জিন্দাবাদ। ক্যাপ্টেন ভারত, ক্যাপ্টেন ভারত। জিন্দাবাদ, জিন্দাবাদ। আনার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আনার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আনার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আনার তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আনার তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আনার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আপনারা নিজেরা কেমন ভালো আছেন তারা এবার ফটো তুলতে পারে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। এত দীর্ঘ একটি নাটক আপনারা ধৈর্য ধরে দেখেছেন। তো আমাদের এখানে অনেক বিশিষ্ট অতিথিবর্গ এসেছেন। আমি পাশাপাশি অনেককেই দেখতে পাচ্ছি। মোহাম্মদ ভাই আছেন, নার্গিস আহমেদ আছেন, আমাদের আপনার নরিমান আছে। কনসার্ভেটর আছেন। তাদের সবাইকে ধন্যবাদ। আমি ডক্টর নবী আছেন, আমাদের অত্যন্ত সক্রিয় মানুষ এখানে আছেন। যে বক্তব্য আমি আপনাদেরকে কনভে করতে পারিনি সেটি অত্যন্ত সফলতার সাথে, নিপুণতার সাথে, অত্যন্ত নৈপুণ্যের মধ্যে আজকে সবার শ্রদ্ধেয় নির্দেশক নাট্য ব্যক্তিত্ব জামাল উদ্দিন হোসেনের সাথে যে এক ঝাঁক মেধাবী শিল্পী
তারা আমাদের সামনে উপস্থাপন করলেন আমাদের মানব চরিত্রের কিছু দুর্লভ চিত্র। মানুষ জন্ম থেকে খারাপ হয় না, পরিবেশ এবং পরিস্থিতি তাকে খারাপ করে তোলে। তার মধ্যে ভালো থাকার, মানুষকে ভালোবাসার অনুভূতি আছে, কিন্তু বৈষয়িক তাড়া, স্বার্থবোধ এবং পারিপার্শ্বিক অবস্থা মানুষকে স্বার্থের দিকে ঠেলে দেয়। স্বার্থবোধ মানুষের উপর প্রভাব বিস্তার করে। আজকে আমরা যে নাটকটি দেখলাম, আমি জানি আপনারা সবাই আমার সাথে সহমত পোষণ করবেন। বিভিন্ন চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে যে একটি অসাধারণ নাটক জনতার রঙ্গশালা, সে নাটকটি আপনাদেরকে আমার ধারণা যে আমাদেরকে একটি নতুন বার্তা দিয়েছে। আমরা মানুষের মধ্যে সীমাবদ্ধতা আছে, এর মধ্যে আমাদের যেমন আমাদের স্বার্থপরতার অন্ধকার দিক আছে, সেই জিনিসটি যেমন খুব সফলভাবে উঠে এসেছে, তেমনি মানুষের মধ্যে ভালোবাসার এবং ভালোভাবে বেঁচে থাকার একটি তাগিদও আছে, সে জিনিসটিও তারা ফুটিয়ে তুলেছেন। আমি একজন কূটনীতিক, নাটকের বস্তুনিষ্ঠ সমালোচনা করার মতো চিন্তা আমার নেই, আমি বোধা নই। তবে একজন দর্শক হিসেবে, একজন শ্রোতা হিসেবে এটুকুই বলবো, আমার অত্যন্ত ভালো লেগেছে। আমি প্রাণ ভরে, মন ভরে, চোখ ভরে উপভোগ করেছি। জনাব জামালউদ্দিন হোসেন, তার বিদুষী স্ত্রী রয়শনারা হোসেন, প্রতিভাদীপ্ত মেধাদীপ্ত তার সহকর্মীবৃন্দ, সবার প্রতি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং এটুকু আমি বুঝি, যারা অভিনয় করেন শ্রোতাদের সাথে যদি তারা যদি কানেক্টেড ফিল না করেন, তারা কখনোই অভিনয় করে তৃপ্তি বোধ করেন না। আমি অন্যদের মুখচ্ছবি লক্ষ্য করেছি, দেখেছি নাটক যতক্ষণ চলমান ছিল তারা কিভাবে সংশ্লিষ্ট ছিলেন, কিভাবে কানেক্টেড ছিলেন। এই আপনাদের সফলতা, এই জন্য আপনাদের অভিনন্দন। এবং আমার প্রত্যাশা হচ্ছে আপনারা এরকম ভালো এবং উপভোগ্য এবং সেই ধরনের নাটক যেটা কনভে, যেটা সমাজকে, মানুষকে, সব দর্শকদের, শ্রোতাকে কিছু কনভে করে, সেরকম কোন নাটক আবার উপহার দিবেন, এই প্রত্যাশা নিয়ে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের সঙ্গে এই নাটকে অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই প্রচুর পরিশ্রম করেছেন, সময় দিয়েছেন। তাদের সেই নিষ্ঠার জন্য তাদের প্রতি কৃতজ্ঞ। বিশেষভাবে কৃতজ্ঞ উদীচী যুক্তরাষ্ট্রের প্রতি, তারা সঙ্গীতে অংশগ্রহণ করে আমাদের সাহায্য করেছেন। আমি আর ইন্ডিভিজুয়ালি কাউকে পরিচয় করে দিতে চাই না। আর যে সমস্ত মেয়েরা আমাদের এই নাটকের নৃত্যাংশে অংশগ্রহণ করেছে তাদেরকে অভিনন্দন, ধন্যবাদ। কালচারাল ইনস্টিটিউটকে ধন্যবাদ তাদের সাহায্যের জন্য, আপনাদেরকে ধন্যবাদ। শুভরাত্রি।